ভার্জিনিয়া উলফের টু দ্য লাইট হাউস। এটা কিন্তু শুধু একটা ক্লাসিক বই না, এটা আসলে আমাদের সবার জীবনের একটা খুব বড় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। প্রশ্নটা হলো, এই যে আমাদের জীবনটা এত ক্ষণস্থায়ী, সবকিছু চোখের পলকে হারিয়ে যায়, এর মধ্যে আমরা কিভাবে কোনো কিছুর একটা স্থায়ী অর্থ খুঁজে পাব? তাহলে চলুন এই অনুসন্ধানে আমরাও একসঙ্গে ডুব দিই। আসলে এই উপন্যাসের প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা ঘটনা, সবকিছুই যেন এই একটাই প্রশ্নকে ঘিরে ঘুরপাক খাচ্ছে। তো এই পুরো আলোচনাটা জুড়ে আমরা এটাই দেখব যে ভার্জিনিয়া উলফ কিভাবে এই কঠিন প্রশ্নটার মুখোমুখি হয়েছেন এবং এর কোনো উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। জীবনের যে সুন্দর মুহূর্তগুলো, সেগুলো তো ঠিক রংধনুর মতোই, তাই না? দেখতে দেখতেই মিলিয়ে যায়। মিসেস র্যামসের এই কথাটাই যেন পুরো উপন্যাসের মূল সুরটা ঠিক করে দেয়। আর এখান থেকেই শুরু হয় সেই অর্থ খুঁজে বের করার এক গভীর যাত্রা। তো আমরা প্রবেশ করছি ক্ষণস্থায়ী মুহূর্তের এক জগতে। গল্পের শুরুটা হচ্ছে র্যামসে পরিবারের একটা গ্রীষ্মকালীন বাড়িতে। সেখানে খুব সাধারণ একটা ইচ্ছা, সবাই মিলে লাইট হাউসে বেড়াতে যাবে। কিন্তু এই ছোট্ট চাওয়াটাই পরিবারের ভেতরের একটা গভীর মানসিক টানাপোড়েনকে সামনে নিয়ে আসে। আর এই যাওয়া হবে কি হবে না, এই নিয়েই উপন্যাসের প্রথম পর্বের গল্পটা এগোতে থাকে। এই দেখুন, ছোট্ট দুটো কথা, কিন্তু এর মধ্যেই মিস্টার আর মিসেস র্যামসের মধ্যেকার মূল পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে মিস্টার র্যামসের কঠোর যুক্তিবাদ, কঠিন বাস্তবতা, আবহাওয়া ভালো থাকবে না। আর অন্যদিকে মিসেস র্যামসের নরম আশাবাদ, আরে হয়তো কাল ভালো হয়ে যাবে। তাদের সম্পর্ক, আর সত্যি বলতে কি, পুরো উপন্যাসের প্রথম পর্বটাই দাঁড়িয়ে আছে এই দুই মেরুর ভাবনার দ্বন্দ্বের উপর। তাহলে প্রশ্নটা হলো, এই যে জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলো, এগুলোকে স্থায়ী করার উপায়টা কি? এই উপন্যাসটা আমাদের সামনে তিনটে প্রধান চরিত্রের মাধ্যমে তিনটে আলাদা আলাদা পথের কথা বলে। চলুন এক এক করে দেখি তাদের সেই পথগুলো। প্রথমে আসি মিসেস র্যামসের কথায়। তার কাছে জীবনের অর্থ খুঁজে পাওয়ার উপায়টা হলো ঐক্য তৈরি করা, মানুষকে এক সুতোয় বাঁধা। তিনি কি করেন? তিনি ডিনার পার্টির আয়োজন করেন, লোকজনের মধ্যে সম্পর্ক তৈরি করে দেন। তার লক্ষ্য হল এমন কিছু সুন্দর, আবেগঘন মুহূর্ত তৈরি করা যা সময়ের স্রোতেও টিকে থাকবে। তিনি আসলে মানুষ আর মুহূর্তগুলোকে একসাথে গেঁথে চলেন, ঠিক যেন একজন শিল্পী, যিনি সম্পর্ক আর অভিজ্ঞতা দিয়ে একটা অমর শিল্পকর্ম তৈরি করতে চাইছেন। আর ঠিক তার উল্টো দিকে আছেন মিস্টার র্যামসে। তিনি অমরত্ব খোঁজেন নিজের কাজে, তার দর্শনের জগতে। তার স্বপ্ন হল এমন কিছু লিখে যাওয়া, এমন কিছু চিন্তা রেখে যাওয়া যা হাজার হাজার বছর পরেও মানুষ মনে রাখবে। কিন্তু মজার ব্যাপার হলো, এত বড় স্বপ্নের একজন মানুষ, অথচ ব্যক্তিগত জীবনে তিনি সব সময় অন্যের একটুখানি সমর্থন আর সহানুভূতির জন্য মুখিয়ে থাকেন। আমাদের তৃতীয় পথটা দেখান লিলি ব্রিস্কো। তিনি একজন চিত্রশিল্পী, আর তিনি জীবনের অর্থ খোঁজেন শিল্পের মধ্যে। তার লড়াইটা হলো একটা ক্ষণিকের দেখাকে, একটা মুহূর্তের অনুভূতিকে ক্যানভাসে চিরস্থায়ী করে রাখা। আর এই লড়াইটা কিন্তু শুধু তার নিজের সাথে নয়, তাকে লড়তে হয় গোটা সমাজের বিরুদ্ধেও। যে সমাজের একজন প্রতিনিধি তাকে মুখের উপর বলে দেয়, মেয়েরা ছবি আঁকতে পারে না, লিখতেও পারে না। এখন প্রশ্ন হলো, এই চরিত্রদের মনের এত গভীরে আমরা ঢুকছি কিভাবে? এখানেই ভার্জিনিয়া উলফের সেই বিখ্যাত কৌশলটা আসে, স্ট্রিম অফ কনশাসনেস বা চেতনার স্রোত। মানে কি? মানে হলো, তিনি আমাদের সরাসরি চরিত্রদের মনের ভেতরে নিয়ে যান। সেখানে তাদের চিন্তাগুলো যেভাবে বয়ে চলে, কখনো এলোমেলো, কখনো অগোছালো, কিন্তু সবসময় সৎ, আমরা ঠিক সেভাবেই সেগুলোকে দেখতে পাই। যেমন ধরুন মিস্টার র্যামসের কথা, তার মনটা কিভাবে কাজ করে। উলফ লিখছেন যে তার মনটা যেন বর্ণমালার ওপর দিয়ে ছুটছে, এ, বি, সি করে, একেবারে কিউ পর্যন্ত। মানে তার চিন্তাভাবনাগুলো একদম গোছানো, যুক্তির পর যুক্তি সাজিয়ে একটা সরল রেখায় এগিয়ে চলে, যেন এ থেকে শুরু করে জেড পর্যন্ত পৌঁছানোই তার জীবনের একমাত্র লক্ষ্য। আর এর ঠিক উল্টোটা দেখুন মিসেস র্যামসের মনে। তার চিন্তাটা একবার দেখুন। স্বামীর দিকে তাকিয়ে ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ চলে গেল ঘরের জীর্ণ চেয়ারের দিকে। সেখান থেকে তার মনে পড়ল এমন সব বইয়ের কথা যা তিনি কোনোদিন পড়েননি। আর তারপরই তার মনে হল, বাহ, পাহাড়গুলো কি সুন্দর। তার মনটা কোনো যুক্তির সরল রেখায় চলে না, তার মন চলে এক অনুভূতি থেকে আর এক অনুভূতির সংযোগে, লাফে লাফে। এতক্ষণ তো আমরা চরিত্রদের নিয়ে কথা বলছিলাম, তারাই ছিল গল্পের কেন্দ্রে। কিন্তু উপন্যাসের ঠিক মাঝখানে এসে সবকিছু নাটকীয়ভাবে বদলে যায়। এবার প্রধান চরিত্র হয়ে ওঠে স্বয়ং সময়। আর এই সময় বড় নির্মম, অনুভূতিহীন, আর তাকে থামানোর কোনো উপায় নেই। কোনো লম্বা বর্ণনা নেই, কোনো কান্নাকাটি নেই। ভার্জিনিয়া উলফ ব্র্যাকেটের মধ্যে মাত্র কয়েকটা নির্লিপ্ত শব্দে আমাদের মিসেস র্যামসের মৃত্যুর খবরটা দেন।
মিস্টার র্যামসে হাত বাড়ালেন, কিন্তু তার হাত দুটো শূন্যই রইল। এই যে বলার ভঙ্গি, এই আকর্ষণিকতাই যেন মিসেস র্যামসের অনুপস্থিতির শূন্যতাটাকে আরও অনেক বেশি তীব্র করে তোলে। আর এই নির্মমতার এখানে শেষ না। তাদের মেয়ে র্যামসের মৃত্যু সংবাদও ঠিক একইভাবে আসে, যেন খুব সাধারণ একটা ঘটনা, পাশ কাটিয়ে যাওয়ার মতো করে বলে দেওয়া। সময় এভাবেই বয়ে চলে, কারোর জন্য থামে না, কোনো শোককেই যেন পাত্তাই দেয় না। এই শোকের তালিকাটা শেষ হয় তাদের ছেলে অ্যান্ড্রুর যুদ্ধে মারা যাওয়ার খবরে। এই যে পরপর ৩টে মৃত্যু, এগুলো যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষ স্থায়িত্ব খোঁজার যতই চেষ্টা করুক না কেন, সময় আর ভাগ্য এক মুহূর্তে সবকিছুকে কতটা ঠুনকো আর ভঙ্গুর করে দিতে পারে। আর মানুষের অনুপস্থিতিতে সেই সুন্দর বাড়িটার কি হলো, সেটাও যেন একটা প্রাণহীন খোলসে পরিণত হলো। এই বর্ণনাটা কিন্তু শুধু একটা বাড়ির না, এটা একটা প্রতীক। এটা আমাদের দেখায় যে মানুষের চেষ্টা, মানুষের যত্ন যদি না থাকে, তাহলে সময় কিভাবে সবচেয়ে সুন্দর জিনিসকেও ধীরে ধীরে ক্ষয় করে দেয়, বিশৃঙ্খলায় ঢেকে দেয়। এরপর কেটে যায় লম্বা 10টা বছর। যারা বেঁচে আছেন তারা আবার ফিরে আসেন সেই পুরনো গ্রীষ্মের বাড়িতে। তাদের মনে একটাই উদ্দেশ্য, 10 বছর আগে যে যাত্রাটা করা হয়নি, অবশেষে সেই লাইট হাউসে পৌঁছানো। কিন্তু 10 বছর পর লাইট হাউসটা কি আর আগের মতো আছে? অন্তত জেমসের চোখে তো নেই। শৈশবে যেটাকে মনে হতো একটা রূপালী কুয়াশায় ঢাকা মায়াবী মিনার, আজ সেটাই তার চোখে একটা পাথরের উপর দাঁড়িয়ে থাকা সাদা কালোর ডোরাকাটা সাধারণ একটা টাওয়ার। তাহলে কোনটা সত্যি? উপন্যাসটা আমাদের বলে দুটোই সত্যি। আসলে সময় আর অভিজ্ঞতা আমাদের দেখার চোখটাকেই বদলে দেয়। আর সেই লাইট হাউসে যাওয়ার পথেই ওই নৌকার মধ্যেই বাবা আর সন্তানদের মধ্যেকার সম্পর্কের বরফটা গলতে শুরু করে। জেমস আর ক্যাম তারা প্রথমবারের মতো তাদের বাবাকে শুধু একজন রাগী কঠোর মানুষ হিসেবে দেখে না, তারা তাকে দেখে একজন শোকাতুর, বয়স্ক, জটিল একজন মানুষ হিসেবে। একটা নতুন বোঝাপড়া তৈরি হতে শুরু করে। তো একদিকে র্যামসে পরিবার যখন নৌকায় করে তাদের যাত্রা শেষ করছে, ঠিক সেই মুহূর্তে তীরে দাঁড়িয়ে লিলি ব্রিস্কো তার নিজের একটা অসমাপ্ত যাত্রা শেষ করার জন্য লড়াই করছেন, তার সেই 10 বছর আগে শুরু করা ছবিটা। আর ঠিক এই মুহূর্তেই যেন উপন্যাসে সেই প্রথম প্রশ্নটার একটা উত্তর পাওয়া যায়। লিলি শেষ পর্যন্ত বুঝতে পারে যে এমন কিছু তৈরি করা যা চিরকাল টিকে থাকবে সেটা আসল কথা নয়। আসল সার্থকতা লুকিয়ে আছে ওই সৃষ্টি করার প্রক্রিয়াটার মধ্যে, নিজের যে একান্ত ব্যক্তিগত দর্শন, যে ভিশন, সেটাকে ধরতে পারার মধ্যেই। এটা হয়ে গেছে, এটা শেষ। লিলি চরম ক্লান্তিতে তার ব্রাশটা নামিয়ে রেখে ভাবল, আমি আমার স্বপ্ন দর্শন পেয়েছি। লিলির এই যে জয়ের মুহূর্ত, এটা ঠিক তখনই আসে যখন দূরের র্যামসে পরিবারের নৌকাটাও লাইট হাউসে গিয়ে পৌঁছায়। দুটো আলাদা যাত্রা, দুটো আলাদা অনুসন্ধান, অবশেষে একই মুহূর্তে এসে তাদের গন্তব্যে মিলিত হল। শেষ পর্যন্ত উপন্যাসটা কিন্তু আমাদের একটা চূড়ান্ত উত্তরের বদলে একটা নতুন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা স্বপ্ন দর্শন বা ভিশন কে সফলভাবে ফুটিয়ে তোলার মানেটা আসলে কি? এর উত্তর কি মিসেস র্যামসের মতো সম্পর্ক তৈরির মধ্যে আছে, নাকি মিস্টার র্যামসের মতো দীর্ঘস্থায়ী কাজ করার মধ্যে, নাকি লিলির মতো শিল্পের মধ্যে? হয়তো আসল উত্তরটা কোনো নির্দিষ্ট গন্তব্যে নেই, আছে ওই যাত্রার মধ্যেই।